কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলো আজকের মতো আমরা পড়া শুরু করি। সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা বের করো। আমার হাতে বইটা আছে। আজকে আমরা নতুন একটা অধ্যায় পড়ব। অধ্যায়টার নাম কি বলতে পারবা? সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। একটু খেয়াল করলেই দেখবে বোর্ডে লেখা আছে অধ্যায় 6, ষষ্ঠ অধ্যায়, পেজ নাম্বার 48, পৃষ্ঠা নাম্বার 48। সবাই বের করো। বের করেছো? ঝটপট করো। আচ্ছা, শুরু করছি তাহলে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, তোমাদের কাছে সংস্কৃতিটা কি সেটা কি তোমরা জানো? সংস্কৃতির খুব বড় অর্থ আমি এরকম করে বলছি না, আমি খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে বলছি। সেটা হচ্ছে আমরা আমরা বাঙালিরা, আমি বাঙালি বলছি এই জন্য কারণ প্রত্যেকটা দেশের সংস্কৃতি আলাদা। ঠিক আছে, আমরা বাঙালি, আমাদের দেশের সংস্কৃতি একরকম। আমাদের পার্শ্ববর্তী দেশ আছে ইন্ডিয়া, তাদের সংস্কৃতি ভিন্ন। কাছাকাছি অনেকটাই মিলবে কিন্তু সম্পূর্ণ মিলবে না, ভিন্ন। ঠিক তেমনি তুমি অন্য দেশে যাও, আমেরিকাতে যাও, তাদের সংস্কৃতি আরও ভিন্ন। তো আমরা আমাদের দেশের সংস্কৃতি বলতে বুঝাই আমাদের যে রীতিনীতি আছে, আমাদের বেঁচে থাকার, জীবন ধারণ করার যে ধরনটা, তারপরে রীতিনীতি, এই সব কিছু মিলে হচ্ছে আমাদের সংস্কৃতি। আমরা যা যা করি প্রতিনিয়ত, যে যে কি বলবো, সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে পারো, বা আমাদের যে কোনো উৎসব আয়োজন বলতে পারো, যে কোনো হাসি কান্না, সব কিছু মিলে হচ্ছে আমাদের সংস্কৃতিটা কি, সেটা কি কিছুটা ধরা গেছে? ঠিক তেমনি আমাদের দেশের মানুষগুলো খুবই সাধারণভাবে বসবাস করে। তাদের বেঁচে থাকার ধরন খুবই সিম্পল, খুবই সাধারণ। আমরা অল্পতেই কি খুশি হতে পছন্দ করি, আবার পরিশ্রম করতে পারি অনেক। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। ঠিক এই বৈশিষ্ট্যটা অন্য কোনো দেশের মানুষগুলোর মধ্যে নাও থাকতে পারে। আমাদের মধ্যে যে জিনিসগুলো আছে, আমরা যা প্রতিদিন ধারণ করি, আমরা প্রতিদিন যেসব উৎসব পালন করছি, যে রীতিনীতি পালন করছি, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। বোঝা গেছে? তোমাদের সৃজনশীল প্রশ্নে প্রথম প্রশ্নটা এরকম থাকে, কাকে বলে, যে কোনো কিছুই, যে কোনো ধরনের একটা প্রশ্নতেই প্রথম থাকে কাকে বলে, কি। ধরো এটাই বললো বাংলাদেশের সংস্কৃতি কি, তাহলে তোমরা কি বলবে যে সংস্কৃতিটা কি? এইটা এখন আমি যা বললাম সংজ্ঞাটা, সেটা লিখবে, নাকি লিখবে যে বইয়ের থেকে 2-3 লাইন তুলে, বা ওই যে সৃজনশীল প্রশ্নে যে একটা প্যারা আকারে যে বাংলা লেখাটা থাকে, ওইখান থেকে 2-3 লাইন তুলে দেবে? কি বা কাকে বলে, এই জিনিসটার উত্তর হচ্ছে শুধু সংজ্ঞাটা। তোমাকে অবশ্যই সংজ্ঞাটা দিতে হবে, না হলে তুমি পরীক্ষায় নাম্বার পাবে না। তোমাদের পরীক্ষার প্রশ্ন আমি দেখলাম, তোমাদের অনেকেরই এই ভুলটা হয়েছে, বহু ক্ষেত্রে এই ভুলটা হয়েছে যে তোমরা প্রশ্নটা বুঝতে পারো না। প্রশ্নটা আগে বুঝবে যে প্রশ্নতে কি চেয়েছে, যা চেয়েছে সেইটুকুই যদি তুমি লেখো, অবশ্যই 1 নাম্বার তোমার জন্য রেডি। তারপরে যদি তার বর্ণনা থাকে, ধরো প্রশ্নটা সংস্কৃতি কি বুঝিয়ে লেখো। তুমি যদি সংস্কৃতি কাকে বলে লেখো, তোমার 1 নাম্বার রেডি, টিচার দিতে তোমাকে বাধ্য। তারপর যদি তুমি বুঝিয়ে বলো 2 লাইন 3 লাইনও লেখো, তুমি আরেক নাম্বারের জন্য কি বলে কোয়ালিফাইড হয়েছো, তোমাকে 2 নাম্বার টিচার দিবেই। বাট যদি তুমি সংস্কৃতি কাকে বলে এইটা না লিখে সংস্কৃতি সম্বন্ধে একগাথা কথা লেখো, যে আমরা এই উৎসব করি, এটা সংস্কৃতি, ওইটা করি, ওইটা সংস্কৃতি, পয়লা বৈশাখে যাই, এটা সংস্কৃতি, উত্তরটা কিন্তু হবে না। তোমাকে আগে সংস্কৃতি কি তার সংজ্ঞাটা দিতে হবে। এই সংজ্ঞাটা যদি না থাকে, তোমার মার্কস অটোমেটিকলি মাইনাস হয়ে যাচ্ছে। বুঝে বুঝে লিখবে। শুধু অ্যান্সার লিখে গেছি, আমি অনেক লিখেছি, আমাকে টিচার নাম্বার দেয়নি, এরকম না। টিচার কি জানতে চেয়েছে, প্রশ্নে কি জানতে চেয়েছে, ঠিক সেইটার উত্তরটা কি তোমার খাতাতে আছে, এইটা খেয়াল করবে। যদি উত্তরটা থাকে, অবশ্যই তোমাকে নাম্বার দিতে টিচার বাউন্ড।
বাট যদি তুমি উত্তর না লিখে ঘুরিয়ে পেঁচিয়ে অযথা কথা লিখো, তখন কিন্তু টিচার তোমাকে নাম্বার দেবে না। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? যাই হোক, আমি প্রশ্নে চলে গেলাম। এখন আমরা আমাদের পড়ায় ফিরে আসছি। আমাদের সংস্কৃতিটা কি বোঝা গেছে? এখন একটু বইয়ের দিকে তাকাই। সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে। আমরা এটা জানি, আদিকালে মানুষ নিজের প্রয়োজন মেটানোর জন্য প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, তাই না? আমরা আমাদের সমাজ ওই চ্যাপ্টারটাতে তাই পড়েছি। এক টুকরো পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার। মনে আছে যে পাথর দিয়ে বা কাঠ দিয়ে কি করে তারা যন্ত্র তৈরি করেছিল? জাস্ট আগের অধ্যায়টাতেই আমরা আমাদের সমাজ এই অধ্যায়তেই পড়েছিলাম, মনে আছে? একটুখানি যদি বইয়ের পৃষ্ঠা উল্টাও তাহলেই দেখতে পাবে। এই যে দেখো, আদি সমাজে খাদ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হাতিয়ার, দেখতে পেয়েছো? ঠিক পরের অধ্যায়তে আমরা কিন্তু ওই কথাগুলোই বলছি। এক টুকরো পাথর বা একটা গাছের ডালকে তারা একদম সরু করে চোখা করে তারা যেমন পশু শিকার করতো, ঠিক তেমনি হিংস্র পশুর হাত থেকে নিজেদেরকে বাঁচাতো। প্রকৃতিকে এমনিভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি ও অদ্যাবধি চলমান রয়েছে। অদ্যাবধি মানে এখন পর্যন্ত, অদ্যাবধি মানে এখন পর্যন্ত, সেই আদিকাল থেকে চলে এসেছে, যা এখন পর্যন্ত চলমান আছে, যা আমাদের সংস্কৃতির একটা অংশ। এই যে পুরানো, তোমরা ঢাকায় যদি কেউ এসে থাকো তাহলে জানবে, বা যদি পড়ে থাকো যে বাংলাদেশের জাতীয় জাদুঘরে সেই আদিকালের মানুষের পোশাক হতে শুরু করে তাদের হাতিয়ার, তাদের অলংকার, এগুলো সব আমরা সেই জাদুঘরে সুন্দর করে সাজানো আছে। কেন? কারণ সেই আদিকালের জিনিসগুলো এখন পর্যন্ত যেন আমরা দেখতে পারি, আমরা আমাদের অতীত ঐতিহ্যটা যেন জানতে পারি, যে অতীতে আমরা কেমন ছিলাম, কি করতাম, সেগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ। কারণ তারা তখন যা করতো সেটাও একটা সংস্কৃতি। এখন আমরা যা করছি, আমরা যে রীতিনীতি পালন করছি, যে সমাজ ব্যবস্থায় আছি, এটা যেমন আমাদের সংস্কৃতি, ঠিক তেমনি আদিকালের মানুষ যখন জীবনযাপন করতো তাদের নিশ্চয়ই কোনো রীতিনীতি ছিল, তাদের অবশ্যই একটা সংস্কৃতি ছিল। সেই অংশটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি জাতীয় জাদুঘরে। যদি কেউ এসে থাকো, দেখেছো, বা যদি পড়ে থাকো তাহলে জানো। মানুষ বুঝতে পারলো সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার এই লড়াই আরও সুদৃঢ় হবে। তাই সমাজকে সুগঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা নিয়মকানুন, যা ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে রূপ নিল। এই সমাজকে সুগঠিত করার উদ্দেশ্যে যখন সমাজটা তৈরি হলো কখন? সেই আদিকালে, যখন মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করা শুরু করলো, তখনই শুরু হলো নিয়মকানুন। যেমন একটা সমাজে থাকতে হলে, একটা দলে থাকতে হলে তোমাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। ওই সময় থেকে নিয়মকানুন তৈরির যে প্রক্রিয়াটা, সেইটার পরিপ্রেক্ষিতেই ধীরে ধীরে কী তৈরি হচ্ছে? অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা প্রভৃতি রূপ নিল। কিভাবে? ধরো তুমি অর্থনীতির কথা চিন্তা করো। একটা গোত্রে সবাই যদি একই কাজ করে তাহলে একটা কাজেরই উন্নতি হচ্ছে। ধরো সবাই কৃষি কাজ করছে, কেউ ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছে না, তখন সেই গোত্রের মানুষগুলো শুধু উৎপাদনই করতে পারলো, বিক্রি করবে কোথায়, ন্যায্য মূল্য পাবে কোথায়, বা এই মূল্য দিয়ে তারা অন্য সব জিনিস কোথা থেকে কিনবে? বুঝতে পারছো? সেই কারণে একটা গোত্রের মধ্যে সব ধরনের মানুষ যদি থাকে, সব পেশার মানুষ যদি থাকে, তাহলে তাদের চলতে বেশি সুবিধা হবে, তাই কি না? যদি কৃষকের থাকে, সাথে যদি একটা মুদি দোকানদারও থাকে, সাথে যদি একজন ব্যবসায়ীও থাকে একই গোত্রে, তাহলে এই যে কি বলে, বিভিন্ন রকমের পেশার মানুষ আছে, তাদের কাজ বিভিন্ন। একটা মানুষকে বাঁচতে হলে অনেক রকম সুযোগ সুবিধার দরকার হয়, সব একরকম সুযোগ সুবিধা হলেই চলবে না। যদি বিভিন্ন পেশার মানুষ একই গোত্রে থাকে, একই সমাজে থাকে, তাহলে তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা খুব সহজেই পাওয়া যায়।
তো সেই ক্ষেত্রে অর্থনীতিটা যুক্ত হচ্ছে। তারপরে হলো রাজনীতি। রাজনীতিটা বলতে কীরকম, তোমাদের গ্রামে অবশ্যই মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আছে না? কেন আছে তারা? তারা তোমাদের গ্রামের মানুষগুলোকে যেন সুযোগ সুবিধা সহ সব রকম ভালোভাবে এবং তাদের ন্যায্য অধিকারগুলো পায়, গ্রামে থাকার জন্য যে যে সুযোগ সুবিধা দরকার সেগুলো দেওয়ার জন্য একজন প্রতিনিধি নির্বাচন করা হয়। এটা তো জানো। সেই প্রতিনিধি হচ্ছে চেয়ারম্যান বলো বা মেম্বার বলো, তোমরা ভোট দিয়ে নির্বাচিত করেছো। কেন করেছো? যেন তোমাদের সুযোগ সুবিধাগুলো তোমরা ভোগ করতে পারো, তাই না? তো এটা কি রাজনৈতিকভাবে হলো? তখনও তো ওই আদি সমাজে যে গোত্রগুলো ছিল সেখানেও তো কি ছিল, প্রধান ছিল না? সেটা পঞ্চায়েত হতে পারে বা গোত্র প্রধান হতে পারে, বাট তখনও কিন্তু এই রীতিটা ছিল যে গোত্রের একজন প্রধান থাকবে, যিনি গোত্র সম্বন্ধে বা গোত্রের যে কোনো মানুষের সুযোগ সুবিধা সম্বন্ধে চিন্তা করবে, কাজ করবে, সবাইকে একত্রিত হতে সাহায্য করবে, তাই না? তো ঠিক তেমনি রাজনীতি ছিল, ধর্ম ছিল একটা, শিক্ষা ব্যবস্থা ছিল, অবশ্যই গোত্রের মানুষের উন্নতির জন্য শিক্ষা ব্যবস্থা ছিল, ইত্যাদির রূপ আস্তে আস্তে নেওয়া শুরু করলো। তারপরে কি হলো, সমাজে মানুষের আনন্দ, বিনোদন ও কল্যাণের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য, আরও কত কি। শুধু যে বেঁচে থাকবে তা না, বেঁচে থাকার জন্য অবশ্যই একটুখানি বিনোদনের প্রয়োজন আছে। শুধু তুমি বাসায় থাকছো, পড়াশোনা করছো, কাজ করছো, ভাল লাগবে না, কিছু বিনোদনের প্রয়োজন আছে। তার জন্য হয়তো তুমি রেডিও শুনছো বা টিভি দেখছো, যেভাবেই সুযোগ সুবিধা নিচ্ছ, বা গ্রামে কি হচ্ছে, যাত্রা গান হচ্ছে, পালা গান হচ্ছে, সেগুলো শুনতে যাচ্ছ, দেখতে যাচ্ছ। এই বিনোদনটারও তো দরকার আছে। তো ঠিক তেমনি মানুষের কল্যাণ আর বিনোদনের জন্য নাচ, গান, সাহিত্য, আরও কত কি তৈরি হলো, রচিত হলো সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত রূপ। আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির দুইটা রূপ, একটা হচ্ছে বস্তুগত, আরেকটা হচ্ছে অবস্তুগত। বস্তুগত জিনিসটা কি? বস্তুগত হচ্ছে যা আমরা দেখতে পাই, আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে সংস্কৃতির থেকে, কি কি হচ্ছে। আর অবস্তুগত হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি না। যেমন আমি বলতে পারি যে চেয়ার টেবিল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বস্তুগত জিনিস। আর অবস্তুগত জিনিস কি? বাতাস। আমরা কি বাতাস দেখতে পাচ্ছি? বাট বাতাসের অস্তিত্ব তো আছে, অনুভব করছি। ঠিক তেমনি সংস্কৃতির যে দিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বস্তুগত, আর যে দিকটা দেখতে পাচ্ছি না, অনুভব করছি, সেটা হচ্ছে অবস্তুগত। এখন এই বস্তুগত অবস্তুগত সংস্কৃতির বর্ণনাটা আমরা নিচে পড়ব। তো এখন একটুখানি দেখি যে এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো। সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারবো, সংস্কৃতিটা কি সেটা ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের সংস্কৃতির উপাদান ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্যটাও ব্যাখ্যা করতে পারবো। সংস্কৃতির স্বরূপ মানে সংস্কৃতিটা কীরকম এবং তার বৈশিষ্ট্য। যে শব্দগুলো থাকবে তোমাদের প্রশ্নে, সেই শব্দগুলো যদি তোমরা বুঝতে না পারো, অবশ্যই টিচারকে জিজ্ঞেস করবে যে এইটার সমার্থক শব্দ কী। হয়তো জিনিস সব টিচাররা বলবে না, বাট তোমার জানার জন্য হলেও তুমি টিচারকে জিজ্ঞেস করবে। যখন যেই মুহূর্তে কোনো শব্দের অর্থ তুমি সঠিক বুঝতে পারছো না, সেটার জন্য অবশ্যই টিচারকে জিজ্ঞেস করবে। যেমন এখানে স্বরূপ বলা হয়েছে, স্বরূপ মানে কি? একই রকম, মানে বাংলাদেশের সংস্কৃতিটা কীরকম, সংস্কৃতির ধরনটা কীরকম, সেটাই হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ। স্বরূপ, রূপটা কেমন, দেখতে কেমন, সংস্কৃতিটা কীরকম, এই কথাটা। বাংলাদেশ সংস্কৃতির ধরনটা ব্যাখ্যা করতে পারবো। তারপরে হচ্ছে ব্যক্তি ও গোষ্ঠী জীবনে বাংলাদেশের সংস্কৃতির প্রভাব বিশ্লেষণ করতে পারবো এবং নিজস্ব সংস্কৃতিকে ধারণ ও লালন করতে পারবো। আমাদের সংস্কৃতিটা কি সেটা ধারণা করতে পারবো, নিজের মধ্যে ধারণ করতে পারবো যে এটা আমার সংস্কৃতি, এবং লালন করতে পারবো মানে পালনও করতে পারবো। ঠিক আছে, তাহলে পার্ট 1-এ চলে যাই। সবাই দেখো, পার্ট 1 শুরু করছি। সংস্কৃতির ধারণা।
সংস্কৃতিটা কি তার একটা ধারণা। সংস্কৃতির একটু আগে আমি যেগুলো বলেছি এটা হচ্ছে খুবই সাধারণ আমাদের বোঝার জন্য। এখন বইয়ে কি আছে সেই বইয়ের যে বর্ণনাটা সেটা পড়ব। সংস্কৃতি বা কালচার যে কোনো শব্দেই তার পরিচয় করিয়ে দেয়া হোক না কেন, সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা। সংস্কৃতি বা ইংরেজিতে হচ্ছে কালচার, এটাকে যে কোনোভাবেই পরিচয় করায় দেওয়া হোক না কেন, সংস্কৃতির মূল কথা হচ্ছে আমাদের জীবনধারা। আমরা যেভাবে জীবন যাপন করছি, যেভাবে চলছি, সেটাই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সংস্কৃতির মাধ্যমে আমাদের যে জীবনযাত্রার যে ধরনটা, আমরা কি করে বাঁচছি, কি করে আমাদের জীবন অতিবাহিত করছি, সেটাই কিন্তু ফুটে উঠবে। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা বা কর্ম করে তাই তার সংস্কৃতি। মানে কি, আমাদের সমাজ জীবনে, আমরা তো অবশ্যই সমাজে বাস করি, আমাদের সেই সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে, উদ্দেশ্য সাধনটা কি, সমাজে বাস করে মানুষ কেন? কারণ মানুষ একাকী বাস করতে পারে না, মানুষকে বেঁচে থাকতে হলে অপরের সাহায্য সহযোগিতা দরকার। সেই জন্যই তো আমরা সমাজে বাস। আচ্ছা, আর কি কর্ম করে, কি কর্ম করে, আমরা যা করছি এখন আমাদের যে পেশা, সেইটা আমাদের পেশাটা এখন কি হতে পারে, সেটা হতে পারে কৃষিকাজ, সেটা হতে পারে ব্যবসা, সেটা হতে পারে কি চাকরি, যেটাই হোক আমাদের কর্ম, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে, তখন সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি। সিম্পল একটা কথা দেখো, আমরা রান্না করে খাচ্ছি, পাশের দেশে মানুষ রান্না করে খাচ্ছে। পাশের দেশ কোনটা বলতে পারি? ইন্ডিয়া বলতে পারি, পাকিস্তান বলতে পারি, মায়ানমার বলতে পারি। বাট আমাদের রান্নার যে ধরনটা, আমাদের যে টেস্টের ধরনটা, সেটার সাথে কি বাহিরের দেশের রান্নার ধরনটা মিলবে? মিলবে না। কারণ তাদের যে রান্নার প্রণালী বলো বা নিজেদের মধ্যে ক্রিয়েশন বলো, সৃষ্টি করা, রান্না তো একরকম সৃষ্টি, তাই না? আমি যা করছি, চাল ডাল দিয়ে খিচুড়িটা তৈরি করতে পারছি, আবার সে চাল আর ডাল আলাদা রান্না করে কি করছি, ডাল ভাতও রান্না হচ্ছে না? এটা তো আমার নিজের একটা ক্রিয়েশন, মানে আমি যা তৈরি করছি, তাই না? ঠিক তেমনি ওই দেশের মানুষের নিজেদের একটা ধরন আছে, রান্নার বলো, চলাফেরার বলো বা চিন্তার বলো, সব কিছুর মধ্যেই আছে। সো এই যে বেঁচে থাকার জন্য যে খাদ্য, এই খাদ্যটা যে আমরা যে প্রণালীতে রান্না করছি, এটা যে খুব অন্য কারোর সাথে মিলবে তা কিন্তু না। আমাদের যে প্রণালী বা আমি যেটাভাবে করছি, এটাই আমার সংস্কৃতি। আমি আমার আশেপাশে পরিবেশ থেকে ইনফ্লুয়েন্স হয়ে সেটা রেখে করছি, তাই কি না? আচ্ছা, সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করছি, সেটা হয়ে যাচ্ছে আমাদের মানুষের সংস্কৃতি। মানুষ যখন লিখতে শিখলো, তখন প্রথম পাথরে খোদাই করে কিংবা গাছের ছাল বা পাতায় লিখত। তারপর যখন কাগজ আবিষ্কার করলো, তখন কালিতে পাখির পালক ডুবিয়ে লিখত। ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে কাগজের উপর লিখলো। এরপর মানুষ টাইপরাইটার আবিষ্কার করে তার মাধ্যমে লেখা শুরু করলো। দেখছো কি পরিবর্তন হচ্ছে? প্রথমে যখন লেখা শিখলো, তখন কোথায় লিখছিল? প্রাকৃতিকভাবে তারা পাথরে, দেয়ালে, তারপরে কি গাছের পাতায়, বাকলে লিখছিল। তারপর কি হলো? কাগজ আবিষ্কার হলো। কাগজ আবিষ্কারের ফলে তখন কাগজে লেখা শুরু হলো, কিন্তু তখনও কলম আবিষ্কার হয়নি, তাই পাখির পালক দিয়ে তারা লেখার চেষ্টা করতো, পাখির পালকে কালি লাগিয়ে। তারপরে কলম আবিষ্কার হলো। ধীরে ধীরে দেখো চেঞ্জ হচ্ছে, কাগজ কলমে লেখা হচ্ছে, এখন টাইপরাইটারে লেখা হচ্ছে, তারপরে কম্পিউটারে লেখা হচ্ছে। ধীরে ধীরে কিন্তু আমরা উন্নতির দিকে যাচ্ছি এবং পরিবর্তন হচ্ছে। আমাদের সংস্কৃতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হয়ে এখন যখন আমরা কম্পিউটারে লিখছি, আমরা কি ভুলে যাচ্ছি যে কখনো এমন হয়েছিল যে পাথরে বা গাছের বাকলে লেখা হয়েছে? আমরা ভুলে যাইনি, আমরা জানি। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, যে আমরা আগের যে জিনিসগুলো, সেগুলো ধরে রেখেছি, সেগুলো আঁকড়ে রেখেছি, ভুলে যাইনি। আচ্ছা, সর্বশেষ মানুষ কম্পিউটার আবিষ্কার করলো। এখন পৃথিবীর বহু মানুষই কম্পিউটারে লেখে। এই যে লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো, এর সৃষ্টির, এইসব যে সৃষ্টি হলো, তার সমষ্টিও সংস্কৃতির একটা অংশ।
ঠিক আছে, ধীরে ধীরে এই যে পরিবর্তন হলো, এগুলো আমাদের সংস্কৃতির অংশ। তার মানে একটা মানুষের বেঁচে থাকার জন্য সে যা যা করছে সবই সংস্কৃতির অংশ। তাহলে সংস্কৃতি দুই ধরনের, একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। বাড়ি যদি সংস্কৃতি হয়, একটা বাড়ি আমাদের, আমরা যা করছি তাই তো সংস্কৃতি। তো আমাদের একটা বাড়ি করছি, সে বাড়িটা যদি সংস্কৃতি হয়, তাহলে বাড়িটা তৈরি করার আগে আমার মাথায় তো একটা প্ল্যান আসবে, একটা আইডিয়া আসবে যে হ্যাঁ আমি বাড়িটা এইভাবে তৈরি করব, বা বাড়িটা আমার এতটুকু জায়গার মধ্যে আমি ইট রড দিয়ে তৈরি করব না টিন দিয়ে তৈরি করব। এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনা হচ্ছে অবস্তুগত, যা আমি দেখতে পাচ্ছি না। তুমি কি পরিকল্পনাটা দেখতে পাচ্ছো বাড়ির চোখের সামনে? না, তুমি ব্রেনে চিন্তা করছো, ভাবছো যে আমি বাড়িটা এইভাবে তৈরি করব। এটাই হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, যেটা আমরা দেখতে পাচ্ছি না। আর যখন আমি বাড়িটা তৈরি করে ফেললাম, আমার চোখের সামনে বাড়িটা চলে আসলো, তখন সেটা হবে বস্তুগত সংস্কৃতি। বুঝতে পারছো? হুম, আচ্ছা। আরেকটা উদাহরণ এখানে দেয়া আছে, পুস্তক মানে বই। বই যদি হয় বস্তুগত সংস্কৃতি, তবে পুস্তক লেখক যে চিন্তা ভাবনা করে বইটি লিখেছেন, এই যে বইটি লেখা হয়েছে, তোমাদের হাতে যে বইটি আছে তোমরা দেখতে পাচ্ছ না? এইটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর এই বইটা লেখার জন্য একটা পরিকল্পনা করতে হয়েছে, লেখককে ভাবতে হয়েছে যে কিভাবে আমি লিখব, কতটুকু লিখব। এই যে পরিকল্পনা করাটা, এই ভাবনাটা, এইটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বুঝতে পারছো? তোমরা যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর যা দেখতে পাচ্ছ না বাট তার অস্তিত্ব আছে, যেমন বইটা লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ, বস্তুগত সংস্কৃতি। বাট বই লেখার আগে লেখকের যে পরিকল্পনা, যে চিন্তা ভাবনা, সেটা তো তোমরা দেখতে পাচ্ছ না, বাট অবশ্যই সে সেই চিন্তা করেছে, তার একটা পরিকল্পনা ছিল, সেটাই হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বোঝাতে পেরেছি আমি? আশা করি বুঝতে পেরেছো। কম্পিউটারের হার্ডওয়্যারগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর যে সফটওয়্যারগুলো কম্পিউটার পরিচালনা করা হয় সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। ঠিক আছে, আমি আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। এবার কাজটা দেখি। আমাদের জীবনযাত্রার ধরনই হলো আমাদের সংস্কৃতি ব্যাখ্যা করো। এই যে সংস্কৃতির ধারণা আমরা এতক্ষণ যা পড়লাম, এইটা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের জীবনযাত্রার ধরনের সাথে সংস্কৃতির মিল, তাই কি না? আমরা এতক্ষণ সংস্কৃতি সম্বন্ধে যা বলেছি সবই তো আমাদের জীবনযাত্রার সাথে সম্পর্কযুক্ত, তাই কি হলো না? এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। বোঝা গেছে? আচ্ছা, এখন চলে যাচ্ছি পার্ট 2-এ। বাংলাদেশের সংস্কৃতির উপাদান, আমাদের দেশে যে সংস্কৃতিটার উপাদান, পার্ট 1। এখন পার্ট 2-এ যাচ্ছি। আমাদের সংস্কৃতির উপাদানগুলো কি? বাংলাদেশের সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি, তাহলে সেটা হবে বস্তুগত। আর কিছু কিছু উপাদান আমরা দেখতে পারি না, ধরতেও পারি না, তাহলে সেটা কোথায় চলে যাচ্ছে? অবস্তুগত উপাদান। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটুখানি দেখি উদাহরণে, যেটা হচ্ছে বাংলাদেশে মানুষের তৈরি ঘর বাড়ি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো তৈরির জন্য যে জ্ঞান বা কৌশল আছে, একটা বাড়ি তৈরি করার জন্য অবশ্যই জ্ঞান থাকতে হবে। কেন? যে বাড়িটা আমি কি করে তৈরি করব? ইটের পরে ইট দিলেই হবে না, মাঝে আমার সিমেন্ট দিতে হবে, তারপরে এই বাড়ির দেয়ালটা টিকে থাকার জন্য আমাকে পিলার দিতে হবে, সে পিলারে আমার রড দিতে হবে, তাহলে সেটা মজবুত হবে। এই যে জ্ঞানগুলো, এই যে কৌশলগুলো জানতে হয়, এইটা হচ্ছে অবস্তুগত, কারণ এই কৌশলগুলো আমরা দেখতে পাচ্ছি না। তোমরা বইটা দেখতে পাচ্ছ, বই থেকে যখন তোমরা জ্ঞান অর্জন করছো, সেটা কি দেখতে পাচ্ছ? জ্ঞান কি দেখা যায়? যাচ্ছে না। কিন্তু তোমরা জ্ঞানটা অর্জন করেছো কোত্থেকে? বই থেকে। তাহলে এই বইটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর এই যে তোমরা জ্ঞানটা আরোহণ করলে, জ্ঞানটা নিলে, এই জ্ঞানটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বোঝা গেছে? আচ্ছা, এখানে ঠিক একই কথা বলেছে যে বাংলাদেশে যে বাড়িঘর হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো তৈরির জন্য যে জ্ঞান বা কৌশল সেগুলো দেখা যাচ্ছে না। একদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়।
এক হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান উপাদান, আরেক হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান। সংস্কৃতির উপাদান দুই ভাগে ভাগ করা যায়। খাতায় একটু লিখে ফেলো, তাহলে এই বোঝাটা মনে থাকবে ভালোভাবে। সংস্কৃতির উপাদান কি কি? একটা হচ্ছে বস্তুগত, সেটা হচ্ছে দৃশ্যমান বা চোখে দেখা যায়। ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে অবস্তুগত, অদৃশ্যমান। অদৃশ্যমান, চোখে দেখা যায় না। ঠিক আছে, একটু ঠিক করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। রিফালাটা দয়ের নিচে হচ্ছে রিফালা। ঠিক আছে, অদৃশ্যমান, চোখে দেখা যায় না। লিখে শেষ হয়েছে? ঝটপট লিখে নাও। বইয়ে আছে, তারপরেও খাতায় লিখলে দুইবার, যদি একবার মুখে বলো একবার লিখে নাও, তাহলে পড়াটা ভালো মতো হবে। আচ্ছা, আমি পড়ায় ফিরে যাচ্ছি। এদেশের সংস্কৃতি বস্তুগত উপাদানগুলোর সমূহের মধ্যে বিভিন্ন ধরনের বাড়িঘর, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, এই দুইটার মধ্যে এখন আমি উদাহরণে চলে যাচ্ছি যে বস্তুগত জিনিসগুলো কি। সবচেয়ে বড় কথা হচ্ছে বস্তুগতটা আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি হচ্ছে ঘর বাড়ি, যানবাহন, পোশাক, আসবাবপত্র, চাষাবাদের উপকরণ, বইপত্র ইত্যাদি। আর অবস্তুগত উপাদানগুলো কি হচ্ছে সামগ্রিক জ্ঞান। আমাদের সামরিক জ্ঞান মানে হচ্ছে আমাদের যে শিক্ষাটা, জ্ঞানটা মোর মাথার মধ্যে যেটা আছে, আমাদের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, আমরা যে কি দেখছি, আমরা কি ভাবছি, ধর্মীয় বিশ্বাস, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। নীতিবোধ, যে আমরা ন্যায় কাজ করব, খারাপ কাজ করব না, ভালো কাজ করব, এগুলো তো আমরা দেখতে পারবো না, আমাদের মনের মধ্যে আছে, আমরা এগুলো চিন্তার মধ্যে রেখেছি। ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, আদর্শ ও মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা। মানে আমরা যা দেখতে পাচ্ছি না, চোখে দেখা যাচ্ছে না, বাট আমরা সেই কাজগুলো করছি, এটাই হচ্ছে অবস্তুগত উপাদান। বুঝতে পারছো কাকে বলে সেটাও বুঝেছো, উদাহরণগুলিও বুঝেছো। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আমাদের দেশে মানুষ নিজস্ব প্রয়োজনে বস্তুগত সংস্কৃতির উপাদানসমূহ সৃষ্টি করেছে। এই যে বস্তুগত যে উপাদানগুলো আমাদের নিজস্ব প্রয়োজনেই আমরা সৃষ্টি করেছি। শত শত বছর ধরে এসব উপাদান টিকে থাকতে পারে। অবশ্যই এটা বাড়ি যদি তুমি ঠিকমতো করো, শত শত বছর এটা টিকে থাকবে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়ে থাকে। যেমন আমরা জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত বছরের পুরানো। সেগুলো দেখে আমরা আমাদের বাংলাদেশের সেসব সময়ের মানুষ এবং তাদের সংস্কৃতি সম্বন্ধে ধারণা করতে পারি। একটু আগেই আমি বলেছি যে আমাদের জাদুঘরে শত শত অনেক বছর আগে আদিকালের মানুষের ব্যবহৃত জিনিসপত্র
সুন্দর করে সাজানো আছে। সেগুলো দেখলে আমরা সেই সময়কার মানুষের সংস্কৃতি সম্বন্ধে ধারণা করতে পারি। বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানসমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, দুইটাই একটার সাথে আরেকটা সংযুক্ত। যেমন বস্তুগতটা আমাদের প্রয়োজন, ঠিক তেমনি অবস্তুগত সংস্কৃতিও আমাদের প্রয়োজন। কেননা সংস্কৃতির বস্তুগত উপাদানসমূহের মধ্যে দিয়ে সংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহের পরিচয় পাওয়া যায়। অবস্তুগত যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, তাই বস্তুগত উপাদানগুলোর মধ্য থেকে আমরা অবস্তুগতটা ফিল করতে পারি, মানে অনুভব করতে পারি। আচ্ছা, যেমন নকশি কাঁথা বাংলাদেশ সংস্কৃতির একটি উপাদান, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে ফুল, পাতা, হাতি, ঘোড়া বা অন্য সব দৃশ্য সেলাই করা হয়, তখন তা হয়ে ওঠে এদেশের নারীর মনের চিন্তার বহিঃপ্রকাশ। এই যে নকশি কাঁথায় কী থাকে? ফুল, লতা, পাতা, হাতি, ঘোড়া, বাড়ি, তারপরে এমন কি নাই যেখানে বাংলার নারীরা সেই নকশি কাঁথাতে তুলে না দেয়। তাহলে এই যে তারা নকশি কাঁথায় যে ডিজাইনটা তুলছে, সেটা তো তারা মনের চিন্তার বহিঃপ্রকাশ, তাই না? বহিঃপ্রকাশটা আমরা বস্তুগত সংস্কৃতিতে দিচ্ছি, কিন্তু এই যে মনের চিন্তাটা, এই চিন্তাটা তো অবস্তুগত। তাহলে বস্তুগত চিন্তা অবস্তুগত চিন্তা তখনই আবার প্রকাশ পাচ্ছে যখন একটার সাথে আরেকটা সংযুক্ত হচ্ছে। অবস্তুগত চিন্তাটা যখন আমি বস্তুগত জিনিসে ঢেলে দিচ্ছি, সেটাই হচ্ছে আমার সংস্কৃতি। যেমন আমি একটা কবিতা লিখব, কবিতাটা আমার মাথায় এসেছে, এটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি আমার। যখন আমি কবিতাটা লিখে ফেললাম খাতাতে, যখন সেই কবিতাটার আমি স্বরূপটা দেখতে পাচ্ছি, তখন সেটা হয়ে যাবে বস্তুগত সংস্কৃতি। তাহলে প্রথমে আমার অবস্তুগত সংস্কৃতিটা এসেছে, সেটাকে আমি বস্তুগত সংস্কৃতিতে রূপ দিয়েছি। দুইটাই পরস্পর সংযুক্ত, তাই না? রাইট। আচ্ছা, বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলোর একটি পরিবর্তনে অন্যগুলো পরিবর্তন হয়। যেমন বাংলাদেশ সংস্কৃতিতে শাড়ি একটি উপাদান, প্রযুক্তির পরিবর্তনে শাড়ির রং ও ডিজাইনে পরিবর্তন এসেছে, শাড়ি পরার ফ্যাশনেও পরিবর্তন এসেছে। আগে যেভাবে শাড়ি পরা হতো সেইটার ফ্যাশনেও পরিবর্তন এসেছে, তার রং রূপেও পরিবর্তন এসেছে, কিন্তু শাড়িটা তো রয়ে গেছে। আমাদের এই রং রূপ শাড়ি পরার ধরন দেখে আমরা বুঝবো যে আমাদের সংস্কৃতিটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, কিন্তু জিনিস তো শাড়িই আছে না? রাইট। এটাই হচ্ছে আমাদের বস্তুগত অবস্তুগত সংস্কৃতি। আমরা কি বুঝতে পেরেছি বস্তুগত অবস্তুগত সংস্কৃতিটা কি? তাহলে কি এই কাজটা আমরা করতে পারবো? বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানগুলোর তালিকা এই প্যারাতে পার্ট 2-এ খুব সুন্দর করে দেয়া আছে। যেহেতু এটা আমি তোমাদের SW দিব আজকে, তো আমি এটা বলে দেব না, তাই না? বলে দিলে কি SW হবে না? তো আগামী ক্লাসে অবশ্যই আমি সলভ করে দিব, কিন্তু আমি চাই তোমরা আগে সলভ করে নিয়ে আসো। ম্যাডামের থেকে তোমরাই আগে ফার্স্ট হয়ে যাও, সেটা ভালো হয় না? তো SWটা সবাই লিখে নাও। সুন্দর করে খাতায় পয়েন্ট আকারে, যেমন 1, 2, 3 এইভাবে নামগুলো সুন্দর করে খাতায় লিখে নিয়ে আসবে। আগামী ক্লাসে তোমাদের সাথে এই অধ্যায়ের বাকি পড়াগুলো নিয়ে কথা হবে, আলোচনা হবে। এই SWটা আমি সলভ করে দেব। বাসায় অবশ্যই এই যে 2টা পার্ট পড়লাম, পার্ট 1, পার্ট 2, ভালো করে রিডিং পড়বে। তোমাদের মধ্যে খুব সমস্যা হয়, তোমরা বাসায় রিডিংটা পড়ো না, ভালোভাবে রিডিং পড়ো না, খেয়াল করে পড়ো না, এই কারণে তোমাদের বানানগুলোও যথেষ্ট ভুল হয়।
আমার কথা বুঝতে পারছো? বাসায় প্রত্যেকটা পড়ায় আগে রিডিং পড়বে, তারপরে মুখস্থের জন্য যাবে। আগেই মুখস্থের জন্য যাবে না, আগে রিডিং পড়বে, জিনিসটা কি বুঝবে। যেহেতু তোমাদের সৃজনশীল, তোমাদের অবশ্যই রিডিং পড়তে হবে, না হলে তোমার প্রশ্নটা বুঝবে না এবং অবশ্যই পরীক্ষার খাতায় সেটাই ভুল করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।